তাহলে চলুন ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাকে পাঠিয়েছে, আবারও বলে নিচ্ছি, ঘটনাটা আমাকে পাঠিয়েছে মাহিম হাসান। তো ঘটনাটা সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই শোনাচ্ছি। আমার সামনে সে ঘটনাটা লিখিত আকারে পাঠিয়েছে, তো সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদের সবারই বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম বারুফ ভাই, আশা করি ভালো আছেন এবং ভবিষ্যতেও যেন সুস্থ ভালো থেকে আমাদেরকে ভিডিও দিতে পারেন সেই দোয়াই রইল। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে লেখাতে কোনো ভুল বা টাইপে কোনো ভুল থাকলে তার জন্য আগে থেকেই সরি। প্রায় 1 বছর আগের কথা। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা একটা সত্যি ঘটনা। আমি ঘটনাটি শুনেছি আমার এক চাচার কাছ থেকে। তিনি পেশায় একজন কন্ট্রাক্টর। তিনি যশোর একটা সরকারি স্কুলে কাজ করার কন্ট্রাক্ট পান। তাই তিনি তার কর্মীদেরকে নিয়ে ঢাকা থেকে বাসে করে যশোরের উদ্দেশ্যে রওনা হন। তার সাথে আরও প্রায় 15-20 জনের মতো মানুষ ছিল। তারা যেই বাসে করে রওনা হয়েছিল, কিছু পথ আসার পরে তাতে বাসের চাকা লিক হয়ে যায়। তারা সেটা ঠিক করে আবারও রওনা হয়, কিন্তু শুধু 1-2 বার না, এই যাত্রা পথে তাদের প্রায় 2 থেকে 3 বার বাসের চাকা লিক হয়ে যায়। তারা তাদের গন্তব্যের একদম কাছাকাছি এসে যায়, তখন একবার এই চাকা লিক হওয়ার কারণে একটা দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমার কাকা বলেছিলেন যদি সেই দুর্ঘটনা ঘটতো তাহলে বাসে থাকা সবাই প্রাণে মারা যেত, কেউই আর বেঁচে ফিরতে পারতো না। ফাইনালি এত ঝামেলার পর তারা যখন সেখানে পৌঁছায়, দেখে সব কিছু ঠিকঠাকই আছে। তারা যেখানে স্কুলটা নির্মাণ করবে তার পাশেই তাদের থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করা হয়। কিন্তু আজব বিষয় হচ্ছে, তাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই বাড়িটা প্রায় 2 বছর ধরে বন্ধ। কিন্তু বাড়িটা একটা নির্জন জায়গায়, আর পাশে বেশ বড় বাঁশঝাড়। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম যে বাড়িটা পুরোপুরি ময়লা দিয়ে ঠাসা। তাই আমরা সবাই মিলে সেটা পরিষ্কার করলাম। বাড়িতে মোট 4টি রুম, একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা কবরস্থান এবং ওখানে বাড়িতে ঢোকার জন্য মাত্র একটা গেট, যেটা আবার কবরস্থানের ঠিক সাথেই। যাই হোক, সেদিন থেকে রাত হয়ে যায় এবং রাতে সবাই গল্প করতে লাগলাম। হঠাৎ করে দেখি বাড়ির পাশে যে কবরস্থানটি আছে সেখানে একটা মাত্র টিউবওয়েল। আর টিউবওয়েল থেকে সেখান থেকে আমরা সবাই পানি নেই। কিন্তু হঠাৎ যখন দেখি কলটি কে জানি চাপছিল, তখন প্রায় রাত 11:30 হবে। যেহেতু সেখানটা একটু গ্রাম, তাই সেখানকার মানুষ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 11:30 মানে তখন অনেক রাত। এত রাতে জোরে জোরে কল চাপার আওয়াজ শুনে আমরা সবাই একটু ভয় পেয়ে যাই। যেহেতু 4টা রুম ছিল, এক এক রুমে আমরা প্রায় 5-6 জন করে থাকি। কিন্তু অনেকক্ষণ যাবৎ এই কল চাপার আওয়াজ শুনে আমরা একটা সাধারণ মানুষের এতক্ষণ যাবৎ কল চাপার আওয়াজ শুনি, আমরা একটা সাধারণ মানুষ দ্বারা এতক্ষণ কল চাপা সম্ভব না। আমরা তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল যার বাড়ি ছিল কুমিল্লায়। সে এসব ভয় পেত না। সে রুমের দরজা খুলে বাইরে বাতি জ্বালিয়ে দেখতে গেল এই কলের কাছে, কিন্তু তখন আর কোনো আওয়াজ নেই। সে একাই গেছে, ওর সাথে কেউ যায়নি। আমরা সবাই দরজার সামনে ছিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, প্রায় 1 ঘন্টা যাবৎ কল চাপার পরেও সেখানে যাওয়ার পর কোনো পানি দেখতে পাওয়া যায়নি। এমনকি ওই টিউবওয়েলে কোনো পানি ছিলই না। আমরা পানির আওয়াজ তাহলে কোথা থেকে পেলাম? আর সাথে যেহেতু কবরস্থান, সেটাও সবার মনে একটু একটু করে ভয় দিচ্ছিল। এরপর সবাই রুমে ফিরে আসি। আগে 4 রুমে ছিলাম। এই ঘটনার পর আমরা 2 রুম বাদ দিয়ে সবাই মিলে কোনো রকমে 2 রুমের মধ্যেই থাকার চিন্তা করি। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে সেদিনের মতো ঘুমিয়ে যাই। কিন্তু রাত যখন প্রায় 3টা বাজে, তখন হঠাৎ আমার ঘুম ভেঙে যায়।
আর ওই রুমে কেমন একটা জানি আওয়াজ হয়। নিজের বুকের উপর একটু ভারী ভারী লাগছিল। মনে হচ্ছিল কেউ আমাকে একদম চেপে ধরে রেখেছে। এবং আবার সেই কল চাপার আওয়াজটা আমি শুনতে পাই। যে সব কিছু মাথা থেকে ঝেড়ে আমি আবারও ঘুমানোর চেষ্টা করি। আমার তখন ওই সাহসটুকুও ছিল না যে আমি কাউকে ডাকবো। অনেক কষ্ট করে সেদিনের মতো আবার আমি ঘুমিয়ে যাই। কিন্তু একদম সকালবেলা একটা ভয়ানক স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙে। স্বপ্নটা ছিল এমন যে একজন কালো মহিলা কালো পোশাক পরা অবস্থায় আমাকে সে বলছে, এই জায়গাটা ছেড়ে চলে যা, এই কাজটা তুই বন্ধ করে দে। এই মহিলার বলার পরপরই তার মুখ থেকে কালো কাপড়টা সরে যায়। তার ভয়ানক মুখ দেখে আমি ভয় পেয়ে যাই। মহিলাটা ছিল বয়স্ক, মুখে মাংস নেই বললেই চলে। মনে হচ্ছিল একদম পুড়ে যাওয়া চেহারা। এটা দেখে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি ওঠার পর কাউকে এসব কিছু বলি না। সেদিনের মতো যে যার কাজে লেগে যায়। যেখানে স্কুলটা নির্মাণ করা হবে সেখানে গিয়ে দেখি এটাও একটা নির্জন জায়গা, তেমন মানুষজন নেই। আমরা আমাদের মতো কাজ শুরু করলাম, কিন্তু আমাদের কাজে যেন একের পর এক বাধা আসতে শুরু করে। আবার প্রথম যখন মাটি খনন শুরু করি, মাটি খনন করার পরে দেখা যায় মাটির নিচে একটু পরপরই মরা মানুষের হাড়গোড় খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম আরও অনেক কিছুই আমরা খুঁজে পেয়েছিলাম, যেগুলো প্রত্যেকটাই বেশ ভয়ানক ছিল। এভাবে কাজ করার 5 দিন চলে যায়। এই 5 দিন সব কিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল। ঠিক 5 দিন পর, সেই দিন বারটা ছিল শনিবার, একজনকে তখন বাজারে পাঠিয়েছিলাম। সে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনে, কিন্তু মাছ কাটার জন্য কেউ রাজি হয়নি। শেষমেশ সেই কুমিল্লার ভাইটাই মাছ কাটতে বসে। সেই রাতে ছিল আমাদের ওখানে শেষ রাত। মাছ কাটার পর কুমিল্লার ভাই যখন হাত মুখ ধুতে ছাদে যায়, কিছুক্ষণ পরে অনেক জোরে একটা শব্দ হয়। ভাইটার নাম ছিল রাব্বি। রাব্বির আওয়াজ শুনে আমরা ছাদে গিয়ে দেখি যে ছাদের এক কোণায় পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে পানি দিয়ে ওঠানোর পর সে কেমন জানি অদ্ভুত আচরণ করতে শুরু করে। আমরা ছাদে গিয়ে গোসল করে যেখানে কাপড় শুকাতে দিয়েছিলাম, দেখি সে ওখানেই অনেক ভয়ে কাঁপাকাঁপি করছে। সে শুধু বলছিল, এখানে থাকা যাবে না, এখানে অনেক বড় বিপদ আছে, এখানে কিছুতেই থাকা যাবে না। আর এসব বলতে বলতে একটু পরপরই সে আবার বেহুঁশ হয়ে যাচ্ছিল। তখন সময় প্রায় সন্ধ্যা 7টা থেকে 7:30 হবে। রাব্বির এই আচরণ দেখে আমরা সবাই বেশ ভয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই খবর আসে আমার 5 বছরের ছেলে অসুস্থ, তার অবস্থা অনেক খারাপ। তাই আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যখন রেডি হচ্ছি, তখন প্রায় সময় রাত 11টার কাছাকাছি। সেদিন শনিবার হওয়ায় এত রাতে আর কোনো বাসও ছিল না। এখন কি করব, সকালে যাওয়ার জন্য অপেক্ষা করছি। হঠাৎ আমাদের সকল রুমের লাইট একসাথে বন্ধ হয়ে যায়। অন্ধকারে আমরা সবাই ফোনের লাইট জ্বালিয়ে নিই, এবং লাইট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটা ভয়ানক শব্দ হতে শুরু করে। রুমগুলো কেমন জানি হয়ে যায়। আর দেখি রাব্বি সেখানে নেই। আমাদের কারেন্ট যাওয়ার সাথে সাথে রাব্বিও যেন কোথায় চলে গেল। এমনভাবে আমাদের প্রায় 1 ঘন্টা কেটে যায়। হঠাৎ আমাদের সকলের ফোনের লাইটগুলো ঠিক একসাথে বন্ধ হয়ে গেল। এটা কিভাবে হলো ঠিক আমরাও সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু ফোনের লাইট বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে আবার অটোমেটিক কারেন্ট চলে আসে। আর কারেন্ট আসার সাথে সাথে দেখি রাব্বিও আমাদের রুমে যেমনটা ঠিক আগে ছিল সেভাবেই এক কোণায় বসে আছে। সব ঠিক হবার পর খাওয়া দাওয়া শেষ করে সবাই রাতে ঘুমাতে চলে যাই। সবাই যখন ঘুমেছিল, হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে শুনি কে আমাকে যেন ছাদ থেকে ডাকছে। হঠাৎ দেখি যে রুমের লাইট বন্ধ হয়ে গেছে, আর পুরো রুমের লাইট বন্ধ হয়ে গেছে, আর পুরো রুমটা একটা কালো ধোঁয়ায় পুরোপুরি ভরে যায়। আমি বসা থেকে উঠে দাঁড়াই,
কিছুক্ষণ পর দেখি আমি কিভাবে যেন ছাদে চলে গেছি, অথচ কয়েক সেকেন্ড আগেই আমি রুমে ছিলাম। আমার সামনে সেই ভয়ানক মহিলা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম সে দাঁড়িয়ে আছে। আমি কি করে ছাদে গেলাম আর এই মহিলা কিভাবে আমার সামনে এলো আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এই মহিলা আমাকে তার ভয়ানক কণ্ঠে বলতে শুরু করে, তোকে না বলেছিলাম এখান থেকে চলে যেতে, এই কাজটা ছেড়ে দিতে, তুই এখনো কেন এমন করছিস? সেই ভয়ানক চেহারাটা দেখে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। অতিরিক্ত মানসিক চাপে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। যখন হুঁশ ফিরে পাই তখন আমি দেখি আমি ঠিক সেই কলের পাশে কবরস্থানে দাঁড়িয়ে আছি। যখন আমি সেখান থেকে চলে যাব ঠিক তখন সেই মহিলা আবারও আমার সামনে আসে। এবার শুধু এই মহিলা একা না, তার সাথে একটা পুরুষ মানুষও ছিল। আমার সামনে এসে তারা দুজন দাঁড়ায়। তার দুজনের মুখ এক ভয়ানকভাবে পোড়ানো, যেন তাদের চেহারা একদম মাংস বা চামড়া কিছুই ঠিক মতো দেখানো যাচ্ছে না। অনেকটা মানুষের মুখ পুড়ে গেলে যে অবস্থা হয় ঠিক তেমনটাই ছিল তাদের দুজনের চেহারা। জায়গায় জায়গায় মাংস নেই, মুখের ভেতর থেকে হাড় দেখা যাচ্ছিল। তারা দুজন একসাথে বলছে, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, সবাই এখান থেকে চলে যা। এর কিছুক্ষণ পরেই আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। আমি বেহুশ হওয়ার আগে এরকম অনেক ধরনের ঘটনা আমার সাথে ঘটেছে, সব কিছু বলা আমার পক্ষে এখন সম্ভব না। এই ঘটনার পর আমি এক হুজুরের কাছে গিয়েছিলাম। তার থেকেই জানতে পারি আসলে সেখানে কি হয়েছিল। সেটা পরে বলছি। হুজুর আমাকে কিছু দোয়া পড়ে আমাকে ফু দেন। শুধু আমি না, ওই রাতে আমার কর্মীদের সাথেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে রাব্বির সাথে। তারপর সেদিনই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এখানে আর কাজ করব না। এই উদ্দেশ্য নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার জন্য রেডি হই। যাই হোক, হুজুর যেটা আমাকে বলেছিল আর গ্রামবাসীর কাছ থেকে আমরা যারা জেনেছিলাম এখন সেটা বলি। আসলে যে জায়গাটায় আমরা থাকছিলাম সেই জায়গাটায় আগে একটা শ্মশান ঘাট ছিল। এখানে মৃতদেহ পুরানো হতো। এই জায়গাটার যে মালিক ছিল সে একদিন এই শ্মশান ঘাট বাদ দিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে। ওই বাড়ির মালিকের একজন স্ত্রী ছিল। বাড়িটা যেদিন পুরোপুরি তৈরি হয়ে যায় তার প্রথম দিন ওই বাড়িতে ওই পুরুষ লোকটি আর মহিলাটি রাতে ছিল, কিন্তু যখন সকাল হয় তখন আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার প্রায় 6 মাস পর্যন্ত এই বাড়িটা বন্ধ ছিল। তারপর এখানকার মানুষ সিদ্ধান্ত নেয় যে বাড়িটা ভাড়া দিবে আর ভাড়া থেকে যে টাকা পাওয়া যাবে সেটা এতিমখানায় দিয়ে দিবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ভাড়াও দিয়ে দেয়। কিন্তু এই বাড়িটা যেই ভাড়া নিয়েছে কেউই সেখানে এক রাতের বেশি থাকতে পারেনি। এসব কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে আমার কর্মী নিয়ে আমরা সেদিনই ঢাকা ফিরে আসি। ঢাকা ফিরে যে যার মতো থাকতে শুরু করি। কিন্তু এরপরও আমি প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। কোনো কিছুই ভালো লাগতো না। রাতে ঘুমালে শুধু সেই বৃদ্ধ মহিলার চেহারাটাই আমার সামনে ভাসতো। এরকম করে 1 মাস পর আমার এলাকার এক হুজুরের মাধ্যমে আমি সুস্থ হয়ে উঠি। আমার ছেলেও দুদিনে বেশ সুস্থ হয়ে গেছে। সেই রাত আর সেই কয়েকটা দিন আমি কখনো ভুলতে পারবো না। আমার সারা জীবন সেই স্মৃতি মাথায় থাকবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভয়। তো এটাই ছিল মাহিম হাসানের পাঠানো ঘটনা। এটা পুরোটাই সে তার চাচার কাছ থেকে শুনেছে এবং চাচা ঠিক যেভাবে বলেছে সেভাবেই মাহিম আমাকে জানিয়েছে। আমি আবারও মাহিম হাসানকে অনেক ধন্যবাদ দিচ্ছি তার এই ঘটনাটা আমার সাথে শেয়ার করার জন্য। আশা করি এই ঘটনাটা আপনাদেরকেও বেশ ভালো লেগেছে। আর ঘটনাটা শুনেই বোঝা যাচ্ছে যে এই ধরনের ঘটনা বেশ বাস্তব ঘটনা। আমি নিজেও এরকম বেশ কিছু ঘটনা জানি যেরকম মোটামুটি প্রায়ই হয়।